পুলিশ কারো অর্ডার মানতে হয়, এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। এই জাতির দুর্ভাগ্য হচ্ছে এটাই যে প্রশাসনের লোকেরা সবসময় পাওয়ারের তোষামোদি করে। তোষামোদি কেন করে? প্রশাসনের লোকেরাও এই পাওয়ারকে কাজে লাগিয়ে তারা তাদের পাওয়ারটাকে আবার অন্য খাতে কাজে লাগায়। আপনি দেখেন, প্রশাসন তো দেশের সম্পদ, তাদের বিরুদ্ধে কথা বলা কোনো ক্রেডিট না, কিন্তু এই কথা তো সত্য যে এই পুলিশ আওয়ামী লীগের আমলে বিএনপি জামাত ধরে বাণিজ্য করছে, টাকা পয়সা নিছে, মিথ্যা মামলা দিছে, মরা মানুষের নামে মামলা দিছে, করছে। আবার এই পুলিশই এই আমলে এসে আবার সবগুলির আওয়ামী লীগ বানাবে, আবার আওয়ামী লীগের লোকদের গ্রেফতার করবে, আবার তাদের পরিবারকে হয়রানি করবে, তাদেরকে জেলখানায় নিয়ে যাবে, তাদেরকে বলবে তোমার মামলা দিয়ে দেবো। এটার জন্য কি পুলিশ এককভাবে দায়ী? রাজনৈতিক কোনো নির্দেশনা নেই? ওইটাই আমি বলছি যে এটা আমাদের দুর্ভাগ্য। আজকে একটি স্বাধীন দেশের এই 56 বছর বয়স কিন্তু কম না। এই যে মানসিকতা আমাদের, যে আমরা যারা ক্ষমতায় আসব তারা প্রশাসনকে দাবিয়ে রাখবো, এটা যেমন এক ধরনের নোংরা মানসিকতা। আবার প্রশাসনের এই পুলিশরাও যে যারা এই ক্ষমতা আসুক আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের ব্যবসা বাণিজ্য ঠিক থাকবে, আমরা মাস্তান, আমরা রাজা, আমাদের রাজত্ব ঠিকই চলবে। এইখানটাতে পরিবর্তন করতে হলে আগে আপনাকে রাষ্ট্র যিনি চালাচ্ছেন বা রাষ্ট্র যারা পরিচালনা করছেন তাদের মন মানসিকতাকে আপনার আগে মূল্যায়ন। এই ব্যবস্থাটার পরিবর্তন আগে জরুরি। এই ব্যবস্থাটাকে পরিবর্তনের জন্যই আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী তিনি চেষ্টা করছেন এবং তিনি অভয় দিচ্ছেন যে অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করার জন্য। যিনি অপরাধ করবেন তিনি কোন দলের পরিচিত সেটা বড় কথা নয়, তার মূল পরিচয় হচ্ছে সে অপরাধী। এই জিনিসটা যদি আমরা উপর থেকে নিচ পর্যন্ত নিশ্চিত করতে পারি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে সদিচ্ছা, এইটা যদি আমরা নিচ লেভেলে যারা আছি, অধস্তন যারা আছি, মানুষ এবং পুলিশ সবই, পুলিশও তো মানুষ, বিষয়টা হচ্ছে সর্বসাধারণের মধ্যে এই যে আইনি প্রক্রিয়ায় স্বচ্ছতার ভিত্তিতে প্রশাসন চলবে, স্বচ্ছতার ভিত্তিতে মামলা হবে, মামলা বাণিজ্য হবে না, মরা মানুষের মামলা হবে না, মরে যাওয়া মানুষের, এই সংস্কৃতি থেকে বের হওয়ার জন্য আমাদের একটা ওভারঅল একটা বিপ্লব দরকার। সেই বিপ্লবটা কিন্তু এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেরকম একটি বাংলাদেশ কিন্তু মানুষ প্রত্যাশা করেছিল। যদিও আমার বন্ধু কথাবার্তা তিনি বলতে গিয়ে তারাও তো যে দীর্ঘদিন যাবৎ ওই লাইনেই তো ছিল, এখন আস্তে আস্তে ফেরার চেষ্টা করতেছে। কথাবার্তার কিছু ভাব কিন্তু রয়ে গেছে। এনজিও সরকার, তারপরে অনির্বাচিত সরকার। ভাই, ইউনূস তো অনির্বাচিত সরকার ছিল। আপনি যাদেরকে সারা বছর সমর্থন দিলেন তারা কি ছিল? তারা কি নির্বাচিত সরকার ছিল? তাদেরকে তো আপনারা লালন পালন করে তারপর পুষছেন, সেগুলিও বলতে হবে। এবং ইউনূস সাহেব তো কোনো রাজনৈতিক দলের না, এটার নামই তো অন্তর্বর্তীকালীন সরকার। ওনার তো সেই শক্তি নাই, সেই সামর্থ্য নাই, এবং আমি তার সঙ্গে একমত যে সে অভিজ্ঞতার অভাবে যা যা ভুল করেছে তা অভিজ্ঞতার অভাবে। ইউনূস সরকারের অনেক ত্রুটি আছে, কিন্তু সে তো নির্বাচন নিয়ে আমরা জানি, এবং তাকে নির্ভর করতে হয়েছে এর উপর একবার ওর উপর একবার, পরগাছার মতো ছিল, কথা সত্য। আবার ভাষার মধ্যে খেয়াল রাখবেন, বলতেছে শেখ হাসিনার সরকার যখন চলে গেল, পতন শব্দ কিন্তু মুখ দিয়ে আসে না। খুব হিসাব নিকাশ করে দেখবেন, শেখ হাসিনার সরকার যখন চলে গেল, এই সমস্ত টেকনিক্যাল ওয়েতে এই সব কথাগুলি বাদ দিতে হবে এই কারণে, যেটা কিন্তু আপনার আমার সন্তানদের রক্তের উপর দিয়ে কিন্তু এই অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানের প্রতি সম্মান জানাতে হবে। শেখ হাসিনা চলে যায় না, শেখ হাসিনা পালাইছে এবং ভাগছে। তো এই কথাগুলি একটু আমরা চাই, পরিবর্তনটা চাই। এবং এই যে জাতীয় পার্টির চেয়ারম্যান সাহেব কোনো একটা এম্বাসির নাম বলেন না, ভালো কথা, তার গাড়িতে পতাকা উঠতেছে। ভাই, কোন পতাকা? বাংলাদেশের পতাকা বুঝলাম, বাংলাদেশের পতাকা কে চালালো, কে উঠছে? যেই ছাত্ররা রক্ত দিয়ে রাস্তা
পরিষ্কার করেছে প্রশাসনের অসহযোগিতার কারণে। পুলিশ যখন দায়িত্ব পালন করে না, যেই ছাত্ররা রাস্তায় দায়িত্ব পালন করেছে, তারা তো দেখতে চায় যে পার্লামেন্ট নাই, সংসদ নাই, গভর্নমেন্ট নাই, পতাকাটা পতাকাটা কে কে পতাকা চালিয়ে তার গাড়ি নিয়ে যাচ্ছে, তারা চেক করবে, চেক করেছে। অনেক অপকর্মের রাস্তার মধ্যে ধরা পড়েছে। তো যার কারণে ছাত্রদের ওইভাবে দোষ দিয়ে লাভ নেই। হ্যাঁ, কিছু কিছু ছাত্র বা কিছু কিছু ছাত্র নেতা তখন এইটাকে পুঁজি করে তাদের আখের গোছানোর চেষ্টা করেছে, এবং এই যে ছাত্র গণ অভ্যুত্থানের যে মূল স্পিরিট, এই স্পিরিটকে কলঙ্কিত করার চেষ্টা করেছে তারা। তাদেরকে চিহ্নিত করা দরকার, তাদের বিরুদ্ধে আপনি স্পেসিফিক কথা বলেন। কিন্তু এই ছাত্ররা আটকিয়েছে, একটা পতাকাকে সম্মান করবে, এই পতাকাতে তো অসম্মান করা হয়েছে বছরের পর বছর। সেই কারণে তারা চেক করেছে যে এই পতাকা নিয়ে এখনো কে বেড়ায়। পরে দেখছে যে তারপরে তো আল্লাহর রহমতে কিছু বলে নাই, করে নাই, ভালো জিনিস। কারণ এই পতাকা যিনি বহন করে যাচ্ছেন তিনি তো তাদের একেবারে পা থেকে মাথা পর্যন্ত তাদের পাহারাদার, তাদের গোলাম, তাদের পাঁচাটা গোলামের দায়িত্ব পালন করেছে। আমি আমার কথা বলবো, আপনি আপনার সময় কথা বলবেন। তো এই জন্য আপনার ওই যে ডিসি সাহেব কারো গাড়ির কাগজপত্র চেক করে না, আপনি ভাইরাল বলছেন তো, কোনো ডিসি সাহেব গাড়ির কাগজপত্র চেক করার কথা না। হতে পারে কোনো এক জায়গা পুলিশ অফিসারের সঙ্গে এরকম বেয়াদব তো আছে, সব জায়গায় আছে। আমার দলে না আমি বলবো না, অবশ্যই আছে। আমি তো সাদাকে সাদা এবং কালোকে কালো বলার মতো সৎ সাহস রাখি। ডিসি সাহেব কখনো গাড়ির চেক করে না, তাকে বদলি করার মতো ইয়ে করতে পারে না। রাস্তা হয়তো কোনো কেউ ট্রাফিক কেউ ধরছে বা পুলিশ অফিসার কেউ ধরছে এবং সেটা অন্যায় করছে, যেই করুক, যার রেফারেন্সই করুক, যার গাড়ি চেক করার মতো নৈতিক বা প্রশাসনিক দায়িত্ব সে পালন করতে পারে, তাকে কেউ হুমকি দিতে পারে না। আমি এই জন্য অন্যায়কে সমর্থন করছি না। কিন্তু এবং আপনার ওই যে একটা কথা ছিল যে হ্যাঁ, কিছু কিছু জিনিস ডেভেলপ করছে, আমাদেরকে ডেভেলপ করতে হবে, মানসিকতা তৈরি করতে হবে। সেই আগের যে কায়দায় বাংলাদেশ চলেছে, সেই আগের কায়দায় বাংলাদেশ চলুক, এটা এই দেশের মানুষ চায় না। ছাত্র গণ অভ্যুত্থানের চেতনা পরিপন্থী। এবং আমার সরকার, এই বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব গত 4 মাসে, আপনি একজন সচেতন রাজনৈতিক নেতা, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন তার যে পরিবর্তিত যে সমস্ত সিদ্ধান্তগুলি, সেই সিদ্ধান্তগুলি আপনি অতীতের সব সরকারের সঙ্গে মিলিয়ে দেখেন। এই যে তার ছবি ব্যবহার করা রাষ্ট্রীয় অনুষ্ঠানে, গতকালকে না পরশু রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার ছবি বড় করে দেওয়া, এটা কোনো রাষ্ট্রপ্রধান কোনোদিন করেছেন? আপনার রাষ্ট্রপ্রধানরা ক্ষমতায় যাওয়ার আগেই তাদের ছবি, তার বাপের ছবি, দাদার ছবি, চাচার ছবি, নানার ছবি দিয়ে অস্থির করে ফেলায়। আর কোন এলাকায় গেলে সেই ছবিটা অস্থির। এইভাবেই করা। এই যে আপনি ধরেন নৌশভোজের যে কর্মসূচিটা বাতিল করলেন, এরকম তো আপনি অন্তত 100টা উদাহরণ তৈরি করতে পারবেন, মানে দিতে পারবেন।